আব্দুল্লাহ বাইরে দাঁড়িয়ে আছে। সে তার নিজের অস্তিত্বকে বোঝার চেষ্টা করছে। দূরে সে কি একটা জিনিস দেখতে পেল, কিন্তু তার এত দূরদৃষ্টি কিভাবে হলো? সে ভাবতে লাগলো। খানিক্ষণ বাদে তার কপালের সেই কাটা জায়গাটায় খুব ব্যথা হতে লাগলো। খানিক্ষণ পর সে লক্ষ্য করলো সেই জায়গাটা থেকে জল করে আলো বের হচ্ছে। আব্দুল্লাহ ভয় পেয়ে ঘরের ভেতরে চলে আসলো। সে আয়নার সামনে দাঁড়াতেই দেখলো সেই জায়গাটা এখনো গরম অবস্থায় আছে। কিন্তু আব্দুল্লাহর এই কাটা দাগটা তো ছোটবেলা থেকেই আছে এখানে, কোনোদিন তো এমন হয়নি। আর সে দূরের বস্তুটিকে কিভাবে দেখতে পেল? আর আব্দুল্লাহ খানিক্ষণের জন্য সে নিজের থেকে বেরিয়ে গিয়েছিল এমন মনে হচ্ছে। সে যখন ঘরে প্রবেশ করে আয়নার সামনে দাঁড়ালো, সে নিজেকে দেখে নিজেকেই চিনতে পারছে না। তাকে দেখতে ভিন্ন রকম লাগছে। এখানের যে পোশাক আশাক রয়েছে সেগুলো তাকে পরতে দেওয়া হয়েছে। সেই জামাকাপড়গুলো পরে তাকে সবার থেকে আলাদা লাগছে, এবং এখানে সেই হয়তো একমাত্র ব্যক্তি যে কিনা সবার থেকে আলাদা এবং সবার থেকে ভিন্ন। আব্দুল্লাহ দেখতে পেল সাইমা বিছানায় ঘুমাচ্ছে। কি সুন্দর দেখতে তাকে। সে এত বড় একটা রাজ্যের রাজকন্যা। এতদিন সে আমার সঙ্গে ছিল। সে যে আমাকে কি পরিমাণ ভালোবাসতো সেটা তার ব্যবহার দেখলেই বোঝা যায়। সাইমার কপালের কাটা দাগটা তখনও স্পষ্ট দেখা যাচ্ছে। আব্দুল্লাহ কাছে গিয়ে তার কপালে হাত বুলিয়ে দিতে লাগলো। তখনই সাইমার ঘুম ভেঙে গেল। সে বলল, আপনি কি করছেন? আপনি এখানে কেন? আপনি বসুন, আপনি আমার মাথায় এরকমভাবে হাত বুলিয়ে দিচ্ছেন কেন? তখন আব্দুল্লাহ বলল, আমি খুব ভাগ্য করে তোমাকে পেয়েছি, যে কিনা এতটা বছর আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু সাইমা, আমি এখানে কেন আসলাম? আমাকে কি মানুষের দুনিয়াতেই বেশি মানায় না? আমি এখানে কেন আসবো? আমাদের তো মানুষের দুনিয়াতে থাকাই উচিত। এখানে সবাই আমার থেকে ভিন্ন, এমনকি তুমিও। এতদিন আমরা যেভাবে মানুষের ভেতরে ছিলাম, এখন থাকতে পারি না। সাইমা তখন জানালো, না, তুমি সেটা পারো না। এখানে তোমার অনেক কাজ আছে, আর বাহিরে থাকলে তোমার জীবন কখনোই নিরাপদ ছিল না। এতদিন আমি তোমাকে প্রোটেকশন দিয়ে রেখেছি। এর আগে বাবা তোমাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল। আমি একটা বয়স থেকে দেখে আসছি ফুফির জীবনের এই সমস্ত অঘটন। যেদিন ফুফি মারা গিয়েছিল সেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম, এবং সেদিনকে যখন প্রথমবার তোমাকে দেখি সেদিনই আমার মনে ধরে গিয়েছিল। তারপর থেকে তো আমি তোমাকে নিজের কাছেই আগলে রেখেছি। আমি চাই না তোমাকে হারিয়ে ফেলতে, কারণ ওই শয়তান জিনটা যে কোনো সময় তোমাকে মেরে ফেলবে। তখন আব্দুল্লাহ বলল, আমাকে হয়তো মারতে পারবে না, কারণ একটু আগেই আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। সেটা কি বাস্তব ছিল নাকি অন্য কিছু আমি বুঝতে পারছি না। সাইমা তখন বলল, কি দেখেছ? তখন আব্দুল্লাহ বলে উঠল, তুমি তো ঘুমাচ্ছিলে। আমি বারান্দায় গিয়ে বাইরের দিকে একটু নজর করলাম। সাথে সাথেই আমার দৈব্য দৃষ্টি ওপেন হয়ে গেল। আমার চোখটা অনেক দূরের জিনিস দেখতে পাচ্ছিল। আমি কত দূরে দেখতে পাচ্ছিলাম সেটা বলতে পারবো না। হঠাৎ করেই পুরো এলাকাটা জুম হয়ে যেতে লাগলো। তারপর আমি দেখতে পেলাম একজন লোক আমাদের রাজ্যের দিকে তেড়ে আসছে, কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে পারছে না। তারপর সে সেখান থেকে গায়েব হয়ে গেল। এরপর আমার মাথায় প্রচণ্ড পরিমাণ ব্যথা পেতে অনুভব করলাম। তারপর আমি যখন মাথায় হাত রাখলাম, দেখলাম যেই স্থানটা ক্ষত আছে সেই স্থানটা একদম ফুলে সেখান থেকে প্রায় আগুনের ফুলকি বের হচ্ছে। তারপর আমি যখন আয়নার কাছে আসলাম, আমার সম্পূর্ণ রূপ পরিবর্তিত ছিল। আমি নিজেকে দেখে চিনতে পারছিলাম না। এমনটা কেন হচ্ছে আমার সঙ্গে? আমি মানুষ নাকি জিন সেটা আমাকে তুমি বলো। তখন সাইমা বলল কি যে, সেটা আমি জানি না, তবে আপনি যে বিশেষ কেউ সেটা ঠিকই বুঝতে পারছি, কারণ এতদিন পর্যন্ত আপনার জন্যই হয়তো এই রাজ্যবাসী অপেক্ষা করেছে। কালকে আপনাকে সকলের সামনে অভিষেক করা হবে, সবাই আপনাকে দেখার জন্য আসবে। এখন এত চিন্তা না করে আসুন আমার কাছে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি ঘুমিয়ে পড়েন। তারপর আব্দুল্লাহ সাইমার কোলের ভেতরে গেল। তারপর তারা ঘুমিয়ে পড়ল। সাইমার পেটে হাত দিয়ে সে বলতে লাগলো, আমাদের সন্তান কবে আসবে? আমি দেখার জন্য উৎসুক হয়ে আছি। আব্দুল্লাহ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম ভাঙল এক দাসীর ডাকে। আব্দুল্লাহ উঠে দেখে বেলা তখন বেশ খানিকটা হয়েছে। বাইরে বেশ শোরগোল শোনা যাচ্ছে। সাইমা তার পাশে নেই, সে অনেক আগে উঠেই বাইরে চলে গিয়েছে। আব্দুল্লাহ উঠে যখন সেই বারান্দায় আবার গেল, দেখল বাহিরে অজস্র জনস্রোত। এরা সবাই জিন, শুধুমাত্র আব্দুল্লাহকে দেখার জন্য এসেছে। তার মানে আব্দুল্লাহকে নিয়ে কত কিছু চর্চা হয় এদের এইখানে, সেটা আব্দুল্লাহ খুব ভালোভাবেই বুঝতে পারছে। এরপর সাইমা ঘরে প্রবেশ করলো। বলল, আপনি উঠেছেন? দ্রুত ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিন, আপনার জন্য সবাই অপেক্ষা করছে।
আব্দুল্লাহ ফ্রেশ হয়ে খাবার খেতে গেল এবং সেখান থেকে তাকে যেতে হবে জনসমাগমের এই স্থানে। সাইমা আব্দুল্লাহকে খুব চমৎকার একটা রাজকীয় পোশাক পরিয়ে দিল। এই পোশাকটা সে তার বাবার কাছ থেকে নিয়ে এসেছে, বলেছে আব্দুল্লাহকে পরিয়ে দিতে। আব্দুল্লাহ যখন সেই পোশাকটা পরে আয়নার সামনে দাঁড়ালো, তাকে দেখতে একদম একটা রাজার মতোই লাগছিল। আব্দুল্লাহর যে এমন একটা রূপ লুকিয়ে আছে সেটা সে বিশ্বাস করতে পারছে না। খানিকক্ষণ বাদে সে, তার মামা এবং আরও কয়েকজন সভাসদ মিলে সবাই বাইরে গেল। বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ দেখতে পেল পুরো জিন রাজ্যের যত জিন রয়েছে সবাই রাজবাড়ির সামনে এসে ভিড় করেছে। শুধু হাজারখানিক জিন নয়, প্রায় লক্ষাধিক জিন হবে। তার সামনে এতগুলো জিন আব্দুল্লাহ জীবনে প্রথমবার দেখছে। আব্দুল্লাহ এত জনসমাগম জীবনে কোনোদিন দেখেনি। তার কাছে এই সমস্ত কিছুই নতুন। সে মামাকে জিজ্ঞেস করলো, মামা, এরা কেন এখানে উপস্থিত হয়েছে? তখন জিনের বাদশা মানে আব্দুল্লাহর মামা বলল, উপস্থিত হয়েছে তার একটা কারণ আছে, সেটা আমি এখনই স্পষ্ট করে দিচ্ছি। তুমি এখানে চুপ করে বসো। এরপর রাজামশাই উঠে দাঁড়ালেন এবং বললেন, আপনারা সবাই কেমন আছেন? এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই সমস্ত জিনের যত সৈন্য আছে সবাই চিৎকার দিয়ে উঠল। সবাই কি একটা ভাষায় উত্তর দিল। আব্দুল্লাহ সেই ভাষা জানে না। তারপর সবাইকে সে বলতে লাগলেন, আজকে আমি আপনাদের সামনে একটা সত্য উন্মোচন করতে চাই এবং আমাদের রাজ্যের উত্তরসূরির নাম ঘোষণা করতে চাই। আপনারা সবাই শুনতে প্রস্তুত তো? আব্দুল্লাহ চুপচাপ বসে সমস্ত কিছু শুনছে। সমস্ত জিন জাতি হুঙ্কার দিয়ে উঠল, হ্যাঁ, আমরা প্রস্তুত। তারপর সেই রাজামশাই বললেন কি যে, আজকে থেকে আমার অবর্তমানে এই রাজ্যের রাজা হবে আমার ছোট কন্যার জামাই আব্দুল্লাহ। সে আব্দুল্লাহকে হাত ধরে টেনে উঠালো এবং হাতটা উপরের দিকে দিয়ে বলল কি যে, আমি উপস্থিতিকালে বা আমি যদি মারা যাই তাহলে আমার রাজ্যের উত্তরাধিকারী হবে আমার মেয়ের জামাই। এই কথা বলার পরে সমস্ত জিনজাতি আবার হুঙ্কার দিয়ে উঠল। কিন্তু হুঙ্কার থামতেই সেখান থেকে কিছু লোক বলে উঠল, সে তো একটা মানুষ, একজন মানুষ হয়ে সে কিভাবে জিনের রাজ্য শাসন করবে? এটা অন্যায়, এটা আমরা মানব না। রাজামশাই তখন রেগে গিয়ে বললেন, কে বলল কথাটা? তখন ভিড়ের মধ্যে থেকে কেউ কথা বলছিল না। তখন রাজামশাই বললেন, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে আব্দুল্লাহ কে। আপনারা অনেকেই হয়তো চেনেন না, আমি বলে নিচ্ছি, তাহলে শুনুন। আব্দুল্লাহ হচ্ছে আমার ছোট বোনের একমাত্র পুত্র। সেটা অনেকে হয়তো জানতেন না, তবে আজকে জানিয়ে দিলাম। ও হচ্ছে আমার ভাগ্নে। সেই হিসেবে ও মানুষ নাকি জিন সেটা আপনারা হয়তো জানেন না, তবে ওর মধ্যে অসীম ক্ষমতা আছে, যা আমি নিজের চোখে দেখেছি, আপনারা যেটা কখনোই দেখেননি। এই কথা বলার পরেই সবাই চিন্তিত হয়ে গেল এবং কানাঘুষা করতে লাগলো, কি আমাদের ছোট রাজকন্যার ছেলে এটা? সবাই আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতে লাগলো। সবাই জেনে যেন অবাক হলো, কারণ আব্দুল্লাহ যে একজন মানুষ না এবং সে যে একটা জিনও না সেটা সবাই বুঝতে পারছে। এবং সবাই তখন হাত নাড়িয়ে ইশারা দিল যে আমরা সবাই রাজি আছি তাকে উত্তরাধিকারী এবং আমাদের পরবর্তী রাজা মানার জন্য। সবাইকে তখন জিনের বাদশা আরও কিছু কথা বললেন এবং বললেন, আমাদের রাজ্যের ওপর পার্শ্ববর্তী রাজ্যের সংকটময়পূর্ণ অবস্থা রয়েছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তাদের সঙ্গে আমাদের শত্রুতা কিন্তু ওইভাবেই হয়েছিল। তাদের সঙ্গে আমরা বন্ধুসুলভ আচরণ করার চেষ্টা করেছি, কিন্তু তারা চায় আমাদের রাজ্য আক্রমণ করতে। আমার এই ভাগ্নিকে মারার জন্য তারা অনেক কিছুই করেছে। আমার বোনকে মেরে ফেলেছে। আমি তার কোনো প্রতিশোধ করিনি বা প্রতিবাদ করিনি, কারণ আমি চাই শান্তি। কিন্তু তারা যদি যুদ্ধ চায় তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত তো? তখন সমস্ত রাজ্য শুদ্ধ সব জিন বলে উঠল, হ্যাঁ, আমরা প্রস্তুত। রাজামশাই বললেন, আপনাদের উপর আমার আস্থা আছে, আপনারা এখন যেতে পারেন। আমার ঘোষণাটি শেষ হয়েছে। তারপর আব্দুল্লাহ এবং রাজামশাই ঘরের ভেতরে চলে আসলেন। রাজদরবারে এসে আব্দুল্লাহ তার মামার সঙ্গে কথা বলছিল, মামা, আপনি যেমন একটা কাজ করলেন, আমি কি এটার যোগ্য? আমি কি পারবো এত বড় রাজ্য শাসন করতে? তখন জিনের সর্দার বললেন, আমি এই রাজ্য প্রায় 800 বছরের বেশি সময় ধরে শাসন করছি। এই রাজ্যের কোথায় কি আছে সমস্ত কিছুই আমার জানা আছে এবং দীর্ঘ একটা শাসন ভারের অভিজ্ঞতা আমার আছে। আমি জানি যে কাকে উত্তরসূরি করা উচিত। তখন আব্দুল্লাহ বলল, মামা,
আপনার তো আরও বোন আছে, তাদের তো ছেলে আছে, তাহলে আপনি আমাকে কেন বেছে নিলেন? আবদুল্লাহর এই প্রশ্নে তার মামা বললেন, আমি তোমাকে কেন বেছে নিয়েছি জানো? কারণ তুমি এটার যোগ্য। আমি সেটা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি সেটা তুমি সময় গড়ালেই বুঝতে পারবে। এবং কেউ যদি আমার এই মতের বিপরীতে যায়, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন আমি নিব। আমার মনে হয় না যে আমার অন্য বোনের ছেলেরা বা মেয়েরা এসব বিষয় নিয়ে কোনো আপত্তি করবে। তোমার কি মনে হয়? আবদুল্লাহ বলল, আমি জানি না মামা, তবে আমি নিজেকে যোগ্য বলে কখনোই দাবি করছি না। আমার মনে হয় না যে আমি এই রাজ্যভার শাসন করতে পারবো। তখন আবদুল্লাহর মামা বললেন কি যে, তুমি ধৈর্য ধরো, কিছুদিন এখানে থাকো, তুমি এমনিই বুঝতে পারবে। বুঝতে পেরেছ? আবদুল্লাহ মনে তখন প্রশ্ন জাগতে শুরু করলো, আচ্ছা মামা, আমি যদি মানুষ হই বা জিনের সংমিশ্রণেই হই, আমি তো বেশি দিন বাঁচব না, হয়তো খুব শীঘ্রই মারা যাব। এরপরে রাজ্যের ভার কে গ্রহণ করবে? তখন তখন জিনের বাদশা বললেন কি যে, কে বলেছে তুমি দ্রুত মারা যাবে? আমি তোমার দীর্ঘ আয়ু দেখছি। এরপর যখন তোমার টার্ম শেষ হবে, তোমার ছেলে এই রাজ সিংহাসনে বসবে। আমি দেখতে পাচ্ছি তোমার ছেলে আসতে চলেছে এই পৃথিবীতে। তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো না, যাও নিজের ঘরে যাও। তারপর পেছন থেকে আবার ডেকে বললেন, ওর নাম হচ্ছে হিজাম। আজকে থেকে হিজাম তোমাকে সমস্ত ধরনের সাহায্য করবে, তোমাকে সব বিষয়ে ও হেল্প করবে। তুমি ওর কাছে সমস্ত কিছু জানতে পারবা, ঠিক আছে? তখন আবদুল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে। হিজাম তাকে সালাম দিল। সে সালামের উত্তর গ্রহণ করলো। হিজামকে দেখতে অনেক মোটাসোটা এবং বডি বিল্ডারদের মতো। তার গায়ে অজস্র শক্তি দেখেই বোঝা যাচ্ছে। উচ্চতায় 6.5 ফুটের মতো লম্বা হবে। আবদুল্লাহর থেকে প্রায় ডাবল মনে হয়। আবদুল্লাহ হিজামের সঙ্গে পরিচিত হলো। বলল, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। ঠিক আছে, আমি কোনো প্রয়োজন হলে আপনাকে ডেকে নিব। আবদুল্লাহ নিজের কক্ষে চলে গেল। সে সাইমাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল, মামা যে এমন একটা কাজ করলো, আমি কি এটার যোগ্য? তুমি আমাকে বলো। আমার তো মনে হয় না। গতকাল পর্যন্তও আমি একজন সাধারণ মানুষ ছিলাম, সাধারণ ইমাম ছিলাম, আমি এতিম ছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমার এত কিছু ঘটেছে যে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আসলে কি এগুলো আমি স্বপ্ন দেখছি নাকি অন্য কিছু? সাইমা তখন বলল, এগুলো স্বপ্ন নয়, এগুলো নেহাতি বাস্তব এবং এটাই হবার ছিল। এটা আমরা অনেক আগে থেকেই জানতাম। যাই হোক, আবদুল্লাহ সারাদিন এইভাবেই কেটে গেল। সে সারাদিন ধরে ভাবতে লাগলো সে সমস্ত রাজ্যটা একটু পাক দিবে, সবকিছু ঘুরে ফিরে দেখবে। আবদুল্লাহর মাথায় প্রচন্ড পরিমাণ ব্রেন ছিল। সে অল্প দেখাতেই অনেক কিছু ছক কষতে পারত, অনেক কিছু বুঝতে পারত। আবদুল্লাহর মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে তার মাকে যারা মেরেছে, তাকে যারা এতিম করেছে, তাকে সে ছাড়বে না। হঠাৎ করেই তার মধ্যে প্রতিশোধ পরায়ণ এই ধরনের একটা আভাস চলে আসলো। আবদুল্লাহর হঠাৎ করে এমন মনে হতে লাগলো কিসের জন্য। আর যখনই এমনটা মনে হয়, তখনই তার কপালের সেই কাটা দাগটাতে প্রচন্ড পরিমাণ ব্যথা করে এবং হাত দিলে মনে হয় সেদিক দিয়ে আগুন বের হচ্ছে। আবদুল্লাহর এমনটা কেন হচ্ছে? আবদুল্লাহ কি একটা জিন নাকি মানুষ? সে সেটাই বুঝতে পারছে না। আবদুল্লাহ ভাবলো, কাউকে কিছু না জানিয়ে আজকের রাত্রেবেলা সে বের হবে। কিন্তু সে যদি একা বের হয়, তাহলে তো কোথাও যেতে পারবে না একা একা, কারণ জিনেদের মতো তো সে উঠতে পারে না। আর সে কখনো ওড়ার চেষ্টাও করেনি। সে কি কখনো উঠতে পারবে? সে তো অর্ধেক মানুষ অর্ধেক জিন। সেটা সে কখনো চেষ্টা করবে নাকি করবে না, সেটা ভাবতে লাগলো। হঠাৎ করেই তার হিজামের কথা মনে পড়লো। আচ্ছা, হিজামকে সাথে করে যদি নিয়ে যাই, ওই তো আমাকে সমস্ত রাজ্য এবং সমস্ত জিনিস ঘুরিয়ে দেখাতে পারবে। আমি যেসব জিনিস ভাবছি। আবদুল্লাহর সাথে সাথে বিছানা থেকে উঠে বসলো। সে তাকিয়ে দেখলো সাইমা ঘুমিয়ে পড়েছে। এখনই যাওয়ার মোক্ষম সময়। পুরো জিন রাজ্য ঘুমিয়ে পড়েছে। এই অর্ধেক রাত্রেবেলায় গেলে ভালো হবে, কারণ হচ্ছে সে সমস্ত কিছু নিজের মতো করে দেখতে পারবে এবং বুঝতে পারবে। যেহেতু তারপর এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে হয়তো আজকে না হয় কিছুদিন পরে বা যে কোনো একটা সময় তাকে সিংহাসনে বসতেই হবে। সে আগে থেকে এই সমস্ত কিছু ছক কষে ফেলবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তার মধ্যে একটা অন্য ধরনের বিদ্বেষ জন্ম নিয়েছে যে ওই লোকটাকে সে মারবে, যে কিনা তার মাকে হত্যা করেছিল, তাকে এতিম করেছিল। আবদুল্লাহর মনে এগুলোই ঘুরপাক খেতে লাগলো। সে রুম থেকে বেরিয়ে বাইরের দিকে তাকালো, দেখলো রক্ষী এই পাশ ওপাশ ঘোরাফেরা করছে। এই মহলের মধ্যে প্রত্যেকটা জায়গায় রক্ষী তাদেরকে পাহারা দেয়। রক্ষী ওই পাশে যাওয়ার সাথে সাথেই আবদুল্লাহ দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। হিজাম নিচের তলার একটা কামরায় থাকে। সে আস্তে আস্তে গিয়ে
হিজামকে ডাকতে লাগলো। হিজাম সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ল এবং বলল, কে কে? তখন আব্দুল্লাহ তার মুখটা চেপে ধরল, বলল, হিজাম, আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহকে দেখে হিজাম সাথে সাথে একদম শটাং সোজা হয়ে গেল। বলল কি যে, জাহাপনা, আপনি এখানে এসেছেন কিসের জন্য? আপনি আমাকে তলব করতেন, আমি আপনার কাছে চলে যেতাম। আব্দুল্লাহ তখন বলল, এখানে এসেছি কারণ তোমাকে নিয়ে একটা গোপন মিশনে বের হব, দ্রুত আসো, তুমি পারবে তো? হিজাম বলল, জাহাপনা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি আমাকে নরকে যেতে বলেন আমি এখন নরকে চলে যাব। আব্দুল্লাহ তখন বলল, তোমাকে এত কিছু করতে হবে না, তুমি এখন বাহিরে চলো আগে। আমি এই রাজ্যের কয়েকটা জায়গায় যেতে চাই এবং কিছু জিনিস ঘুরিয়ে দেখাও আমাকে, আমি দেখতে চাই। তখন হিজাম বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হিজাম লম্বায় প্রায় 6.5 ফুটের বেশি লম্বা, 7 ফুটের কাছাকাছি হবে। মাথা উঁচু করে তার দিকে তাকাতে হয়, ঘাড় ব্যথা হয়ে যায়। সে বাহিরে এসে যখন ছাদের উপর দাঁড়ালো, সে হিজামকে বলল, হিজাম, তুমি কি আমার বরাবর হতে পারবা? কারণ এত উঁচু তোমার দিকে তাকাতে পারছি না, তুমি দয়া করে আমার বরাবর হতে পারবা? যদি হতে পারো তাহলে ভালো হয়, কারণ এত উঁচু মানুষ আমি এর আগে কখনো দেখিনি। ও সরি, তুমি তো মানুষ না, তুমি তো একটা জিন। তখন হিজাম সাথে সাথেই আব্দুল্লাহর বয়সী একটা যুবকের বেশ ধরল এবং হাইটেও আব্দুল্লাহর মতো একদম ছোটখাটো একটা মানুষ হয়ে গেল। আব্দুল্লাহ তাকে দেখে বলল, আরে বাহ, তোমরা তো সব কিছুই পারো। তখন সে বলল, যাবো না, এগুলো আপনিও পারবেন, আপনিও তো একটা জিন, আপনি মানুষ জিন দুইটাই আছেন, আপনার মধ্যে ওইসব ক্ষমতা আছে, তবে আপনি করতে পারেন না কিসের জন্য সেটাই বুঝতেছি না। আপনার তো করতে পারা উচিত, দেখি একটু চেষ্টা করায় দেখি। তখন হিজাম বলল, আপনি মনে মনে ভাবেন যে আপনি একটা বিড়ালের রূপ ধারণ করবেন। তখন আব্দুল্লাহ নিজের চোখ বন্ধ করে মনে মনে ভাবতে লাগলো যে আমি একটা বিড়াল, কিন্তু আব্দুল্লাহ কোনোভাবেই বিড়ালে ট্রান্সফর্ম হচ্ছিল না। হিজাম বলল, আচ্ছা ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। হিজাম সাথে সাথেই মানুষ থেকে একটা বিড়ালে পরিণত হয়ে গেল, কালো কুচকুচে বিড়াল। আব্দুল্লাহ বলল, হয়েছে হয়েছে, তোমাদের এগুলো রক্তে আছে, আমার রক্তে এগুলো নেই, সেহেতু আমি এগুলো পারবো না। ওঠো, আমরা কিভাবে যাব বলো? তুমি কি আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবা, বা কোনো বাহন আছে? হিজাম তখন বলল, আমি আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু বিষয় হচ্ছে যদি আপনি উপর থেকে পড়ে যান বা আপনাকে ধরে রাখতে আমার ভয় লাগছে। আপনি একজন জাহাপনা মানুষ, আমাদের উত্তরাধিকারী, আপনাকে যদি এরকমভাবে নিয়ে যাই তাহলে বিষয়টা খুব খারাপ দেখাবে। আমি জাহাপনাকে বলে আমাদের বড় গাড়িটা বের করি। তখন আব্দুল্লাহ বলল, হিজাম, তুমি বুঝতে পারছো না কিসের জন্য? আমি কাউকে কিছু না জানিয়ে এসেছি, আমি গোপনভাবে একটা মিশন পরিচালনা করতে চাই, তুমি বুঝতে পারছো না? তখন হিজাম বলল, জি জাহাপনা, বুঝতে পেরেছি, কাউকে জানতে দেওয়া যাবে না, তাই তো? তখন আব্দুল্লাহ বলল, হ্যাঁ, এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছ, এখন কিভাবে যেতে হবে সেটা বলো। হিজাম তখন বলল, একটা উপায় আছে, ওই বাহনে করে যদি যেতে পারি তাহলে কেউ আমাদেরকে দেখতেও পাবে না, আর আমরা খুব সহজেই চারিপাশটা ঘুরিয়ে দেখে আসতে পারবো। আব্দুল্লাহ তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সেটাকে বের করে নিয়ে আসো। বের করার জন্য কি কিছু করতে হবে? হিজাম তখন বলল, সেইটা তো এখানে নাই, সেইটা তো আছে হচ্ছে গিয়ে প্রাণীশালায়, ওইখানে যাইতে হবে, বেশ সিকিউরিটি আছে, আপনি আনতে পারবেন? আব্দুল্লাহ তখন বলল, হিজাম, তুমি যে কি করো না, একটাও কাজ ঠিকমতো করতে পারো না, সেখানে গিয়ে যদি আনার হতোই তাহলে তো বড় গাড়ি বের করতে পারতাম, তাই না? তখন হিজাম বলল, সেখানে যাওয়া বেশি জটিল কোনো ব্যাপার না, আমার জন্য একদম সহজ কাজ, আমি গিয়ে বের করে নিয়ে আসতেছি। তবে সমস্যা হচ্ছে ও নতুন কোনো প্রাণী দেখলে বা নতুন কোনো জিন দেখলে একটু লাফালাফি করে। আমাদের রাজ্যের সব থেকে বিশ্বস্ত প্রাণী বলতে পারেন, ওর নাম বোরাক। ও খুব চমৎকারভাবে আকাশে উঠতে পারে এবং এমনভাবে উড়বে যে কেউ নিচে থেকে দেখতেও পাবে না। সেহেতু বোরাককে আনাই ঠিক হবে, কিন্তু আপনাকে দেখলে যদি খেপে যায় তাহলে তো সমস্যা। আব্দুল্লাহ তখন বলল, হিজাম, তুমি তো আসলেই একটা বোকা আছো, তুমি এমন এমন কথা কিসের জন্য বলছো যেটা কিনা বিপদ ডেকে আনতে পারে, তুমি সহজ কিছু বলো। হিজাম আবার বলল, আচ্ছা ঠিক আছে, চলেন, আমি ম্যানেজ করে নিব। তারপর আব্দুল্লাহ এবং হিজাম লুকিয়ে লুকিয়ে সেই প্রাণীশালার গেটের কাছে গেল। সেখানে যে জিন রক্ষী পাহারায় ছিল তার কাছে হিজাম গিয়ে বলল, কি করিস? এবং কথায় ভুলিয়ে ভালিয়ে সে হচ্ছে আমাকে প্রবেশ করার সুযোগ করে দিল। আব্দুল্লাহ ভেতরে প্রবেশ করলো। তারপর হিজাম বলল, আচ্ছা ঠিক আছে, যাই রে। তারপর হিজাম উল্টো পথে ভেতরে প্রবেশ করলো। ভেতরে যখন ঢুকলো তখন দেখতে পেল বিশাল এক আস্তাবল, যেখানে এই রাজ্যের সমস্ত বাহনগুলোকে রাখা হয় এবং একটা বাহন আছে যেটা কিনা আন্ডারগ্রাউন্ডে বন্দী, এবং সেই বাহনটা নাকি কয়েক বছর ধরে বের করা হয় না। হিজাম যখন সেই
প্রাণীর রুমের কাছে গেল। সেই প্রাণীটা তখন ঘুমাচ্ছিল। হিজামকে দেখে সে চোখ খুলল। আব্দুল্লাহ পেছনে দাঁড়িয়েছিল। হিজাম আব্দুল্লাহকে বলল, আপনি এখানে আইসেন না, আমি ওকে শান্ত করে বের করে নিয়ে আসছি। আপনি একদমই চিন্তা করবেন না, ওখানে চিল্লাপাল্লা করবে না, আমি সামলে নিব। ও আমাকে অনেক বছর ধরে চেনে। তখন আব্দুল্লাহ হিজামকে বলল, আচ্ছা হিজাম, তোমার বয়স কত? কত বছর ধরে এখানে আছো? হিজাম তখন জানালো, আমার বয়স এই 400 বছরের বেশি হবে। আমি সবকিছুই জানি, সবকিছুই দেখছি, বুঝছেন? আপনি চিন্তা করবেন না, আমি ওকে নিয়ে আসছি। তারপর আব্দুল্লাহ বাইরে ওয়েট করলো রুমের। হিজাম ভেতরে প্রবেশ করলো। প্রাণীটা দেখতে বেশ খানিকটা বড়। প্রাণীটার 6টা ডানা। এরকম অদ্ভুত জন্তু আব্দুল্লাহ এর আগে কখনো দেখেনি। আব্দুল্লাহ হঠাৎ করেই রুমের ভেতরে প্রবেশ করে ফেলল। ঠিক তখনই সেই প্রাণীটা গর্জন দিয়ে উঠল, কারণ হিজাম বলেছে এই প্রাণীটা নতুন কোনো মানুষ অথবা নতুন কোনো জিন দেখলেই তাকে দেখে অনেক জোরে শোরগোল করতে থাকে। তার গলার কণ্ঠস্বরও অন্য যে কোনো প্রাণী থেকে ভিন্ন। এরকম প্রাণী আব্দুল্লাহ এর আগে কখনো দেখেনি এবং এরকম কণ্ঠস্বরও দেখেনি। হিজাম পেছনের দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ সেখানে দাঁড়িয়ে আছে। প্রাণীটা আব্দুল্লাহর উপর হামলা করতে যাবে। ঠিক তখনই আব্দুল্লাহর সেই কাটা স্থানে আলো জ্বলতে লাগলো। প্রাণীটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। আব্দুল্লাহ হাত বাড়িয়ে তার দিকে আসতে লাগলো। আব্দুল্লাহর কি হচ্ছে সে বুঝতে পারছে না। সে যখন হাতটা উপরের দিকে উঠালো, প্রাণীটা আস্তে আস্তে শান্ত হয়ে যেতে লাগলো এবং একটু আগে যে হামলা করতে বসেছিল সে আস্তে আস্তে একদম শান্ত শীতল পানির মতো তার সামনে বসে পড়ল। আব্দুল্লাহ সেই প্রাণীটার মাথার সঙ্গে তার মাথাটা লাগানোর সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহর ভীষণ আই ওপেন হয়ে গেল, মানে যে চক্ষু দিয়ে সে সমস্ত কিছু দেখতে পায়। হঠাৎ করে তার চক্ষু ম্যাগনিফাইং গ্লাসের মতো জুম হয়ে যেতে লাগলো। সে দেখতে পাচ্ছে একটা অন্যরকম ভীষণ। সেই ভীষণে একটা নারীকে সে দেখতে পাচ্ছে, যে নারী বোরাকের ওপর চড়ে উড়ে বেড়াচ্ছে। নারীটা দেখতে অদ্ভুত রকমের সুন্দর, ঠিক সায়মার মতো, সায়মার থেকেও বেশি সুন্দরী। এত সুন্দরী মেয়ে মানুষ। মেয়েটা বোরাকের পিঠে চড়ে আসমানে উড়াল দিল। খানিক্ষণ বাদে সে যখন আসমান থেকে নিচের দিকে ফিরে আসলো, আব্দুল্লাহ মেয়েটার চেহারাটা স্পষ্ট দেখতে পেল। এ তার মা, তার মায়ের চেহারা সে ছোটবেলায় দেখেছে। সে তার মাকে দেখতে পেল। তার মা বোরাকের উপর চড়ে আসমান দিয়ে সাওয়ার করে বেড়াচ্ছে। আব্দুল্লাহ সাথে সাথেই সেই প্রাণীটার মাথা থেকে তার মাথাটা সরিয়ে নিল। সেটা কি দেখল? এটা তো তার মা ছিল। আজ এত বছর পর তার মায়ের ভীষণ সে দেখতে পেল। আব্দুল্লাহ এটা স্বপ্ন দেখেছে নাকি সত্যি সে কিছুই মেলাতে পারছে না। সে 3-4 কদম পেছনে সরে আসলো। হিজাম তাকে বলল, জাহাপনা, কি হয়েছে? হঠাৎ করে ও শান্ত হয়ে গেল কেন আপনাকে দেখে? আমার তো মনে হয় না যে এর আগে কোনো অপরিচিত জিনকে বা মানুষকে দেখে ও এরকম ভাবে শান্ত হয়েছে। আব্দুল্লাহ তখন বলল, হিজাম, বোরাক কি আমার মায়ের বাহন ছিল? তখন হিজাম বলল, হ্যাঁ, বোরাককে সবসময় আপনার মাই উড়িয়ে নিয়ে বেড়াতো। আপনার মা চলে যাবার পর থেকে বোরাক এখানেই বন্দী। ও বেশিরভাগ সময় এখানেই থাকে। মাঝে মধ্যে বড় রাজকন্যা ওকে নিয়ে বের হতে চায়, কিন্তু ও অনেক শোরগোল করে। এতদিন পরে বোরাককে নিয়ে বের হওয়ার আইডিয়া যে আমার মাথায় কিভাবে আসলো, অনেকটা ভুল করে ফেলেছি। যদি বড় রাজকন্যা জানতে পারে কখনো যে আমি বোরাকের কাছে এসেছি, তাহলে তো আমাকে একদমই মেরে ফেলবে। আপনি দয়া করে আমাকে বাঁচাইয়েন। তখন আব্দুল্লাহ বলল, আমি বোরাকের পিঠে চড়ব, ওকে বের করো। আব্দুল্লাহর চোখে জল চলে আসলো। আব্দুল্লাহ তার মাকে দেখেছে বহু বছর আগে, সেই ছোটবেলায়। তার মায়ের কথা স্পষ্ট মনে হল। তার মায়ের কথা সে স্পষ্ট মনে করতে পারে না, তবে তার মায়ের চেহারা তার স্পষ্ট মনে আছে। আব্দুল্লাহ কান্না করতে লাগলো। হিজাম তখন বোরাককে বাইরে বের করে এনেছে। সেই রক্ষী টের পায়নি একটুও, কারণ বোরাক অদৃশ্য হতে পারে। আব্দুল্লাহ বোরাকের পিঠে চেপে বসল। এই সেই সিট, যে সিটে বসে তার মা হয়তো এই জিনের এলাকা দিয়েই ঘুরে বেরিয়েছে। এমনকি আব্দুল্লাহর মনে পড়ে সে হয়তো বোরাকে কোনো একটা সময় চড়েছে, কারণ সে যখন শিশু ছিল তখন তো তার মা এখানে নিশ্চয়ই এসেছে এবং এই বোরাকে হয়তো তাকে চড়িয়েছে। বোরাক তার কাছে অপরিচিত নয়, কারণ হিজাম ঠিকই বলেছিল, বোরাক কোনো অপরিচিত কোনো জন্তু, মানুষ অথবা জিনকে দেখলে অবশ্যই একটু চিল্লাচিল্লি করে, অনেক ধরনের অঙ্গভঙ্গি করে। কিন্তু আব্দুল্লাহ বোরাকের কাছে কখনোই অপরিচিত নয়। আব্দুল্লাহ নিশ্চয়ই ছোটবেলায় তার মায়ের সঙ্গে অসংখ্যবার বোরাকে সাওয়ার করেছে, সেটা সে তার দৈব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছে। সে যখন দেখতে পেল তার মা উড়ে তার কাছে আসছে এবং তাকে নিয়ে সে উড়াল দিয়েছিল,
আবদুল্লাহর ছোটবেলার স্মৃতি খণ্ড খণ্ডকালীন মনে আছে। সে বোরাকে চড়ে বসল। হিজাম বলল, আমি কিছুই বুঝতে পারলাম না জাহাপনা। সাধারণত এমন কোনোদিন হয়নি বিগত 400-500 বছরে আমার যতদিন জন্ম হয়েছে যে বোরাক নতুন কাউকে দেখে চিল্লাপাল্লা করেনি বা ধস্তাধস্তি করেনি বা ওর পিঠে সহজে কাউকে উঠতে দিয়েছে। এমনটা তো কখনো হয়নি। আপনি কিভাবে উঠলেন? আবদুল্লাহ তখন বলল, হিজাম, তুমি লোকটা খুব সহজ সরল কিন্তু ভালো মনের জিন। তোমার কি মনে আছে আমার মা যখন এই বোরাকে চড়ে সাওয়ার করে বেড়াতো তখনকার কথা? হিজাম তখন বলল, না, আমি তখন আসলে এখানে ছিলাম না, আমি অন্য একটা জায়গায় ছিলাম। আপনার মা যখন এখানে আসতেন বা যখন আপনি জন্ম হয়েছিল তখন আমি আসলে এখানে ছিলাম না। আবদুল্লাহ তখন বলল, এজন্যই হয়তো জানো না। আমার ধারণা আমার মা এই বাহনে চড়িয়ে আমাকে অসংখ্যবার এই রাজ্যের সাওয়ার করিয়েছে, যার কারণে বোরাক আমাকে খুব ভালোভাবেই চেনে। আমি একটু আগে বোরাকের স্মৃতিতে আমার মায়ের ভিশন দেখেছি। হিজাম তখন জানালো, জাহাপনা, আপনি আসলেই একটা স্পেশাল জিন এবং মানুষ। আপনার মধ্যে বিশেষ ক্ষমতা আছে, তা না হলে আমাদের বাদশাহ আপনাকে কখনোই রাজা ঘোষণা করতো না। আমাদের বাদশার তো আরও বোন আছে, তাদেরও তো সন্তান আছে, তারা তো আপনার মতো এত জ্ঞানী না। তবে আমার দেখে মনে হয়েছে যে আপনি একজন জ্ঞানী মানুষ এবং জ্ঞানী হচ্ছে আসল, তাই না? তখন আবদুল্লাহ বলল, তুমি চুপ থাকো, কথা বলো না। এখন বলো আমরা কোন দিকে যাব? হিজাম তখন জানালো, আমরা আগে দক্ষিণের দিকে যাই। দক্ষিণের দিকের জায়গাটা অনেক বড়, এদিকটা দিয়ে তারপর আমরা উত্তরের দিকে যাব। আজকে আমি আপনাকে সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে? হিজাম খুব মনোযোগ সহকারে বোরাকের পিঠে চড়ে তাকে উড়াচ্ছিল। বোরাকের 6টা ডানা, সে একটা ডানা উপর করে, 2টা ডানা নিচে করে, দুই পাশে মোট 6টা ডানা। এরকম করে সে আসমানে উঠছে। বোরাকের পিঠে অনেকদিন পরে চড়েছে, হয়তো ছোটবেলায় চড়েছে। এরপরে বোরাকের কথা সে ভুলে গিয়েছিল। আস্তে আস্তে তার সমস্ত কিছু স্মৃতিতে ফিরে আসছে। তারপর আবদুল্লাহ যখন সাওয়ার করতে লাগলো, সে উপর থেকে নিচের দিকে তাকালো। আলোকিত এই সুন্দর রাত্রি, কত সুন্দর এই পৃথিবী। এই পৃথিবীর মানুষগুলো এত অসুন্দর কেন, অথবা জিনগুলো এত অসুন্দর কেন? সে বোরাকের পিঠে বসে এগুলোই ভাবতে লাগলো। আসমান ভর্তি থালার মতো জ্যোৎস্না আর ছোট ছোট তারাদের মেলা। জ্যোৎস্নাটাকে অনেক কাছে দেখা যাচ্ছে, তাহলে কি ওরা অনেক কাছে, অনেক উপরে চলে এসেছে? এত উপরে সে জীবনে কোনোদিন ওঠেনি। বোরাক একটা অদৃশ্য জন্তু, যখনই কোনো বিপদের আভাস পায় বোরাক সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এটা তার বিশেষত্ব। হিজাম আবদুল্লাহকে সমস্ত জিনিস ঘুরে ঘুরে দেখাতে লাগলো। হিজাম প্রথমে উত্তরের দিকে গেল। উত্তরের দিকের এই জঙ্গলটা অনেক বড়, রাজ্য শেষে জঙ্গল শুরু হয়েছে। এই জঙ্গলের মধ্যেই অনেক ধরনের জন্তু জানোয়ার আছে। হিজাম ওপর থেকে সেগুলো দেখাতে লাগলো। এখানে অমুক প্রাণীদের বসবাস, এখানে অমুক প্রাণীরা থাকে, এখানে অমুক জায়গা, এখানে আমাদের বর্ডার শেষ হয়েছে, এর ওই পাশে। হিজাম এগুলো আস্তে আস্তে করে আবদুল্লাহকে দেখাতে লাগলো। আবদুল্লাহ সমস্ত কিছু নিজের ব্রেনে ছক কষে নিচ্ছিল, সে দেখছিল। তারপর আস্তে আস্তে যখন উত্তরের জঙ্গলটা দেখা শেষ হয়ে গেল, একদম বর্ডারের কাছে তারা পৌঁছে গেল। বলল কি যে এটা হচ্ছে আমাদের রাজ্যের শেষ সীমানা। আমি তো বোরাকে চড়ে এসেছি বলে খুব দ্রুতই এখানে চলে আসতে পারলাম। যদি অন্য কোনো বাহন নিয়ে আসা হতো তাহলে হয়তো এত দ্রুত দেখতে পেতেন না। আর বোরাক একদম নিরাপদ বাহন, বুঝতে পেরেছেন? আমরা যে কোনো সময় যে কোনো বিপদে অদৃশ্য হয়ে যেতে পারবো। আপনি চিন্তা করবেন না, আপনি একদম নিরাপদ স্থানেই আছেন। আবদুল্লাহ বলল কি যে আচ্ছা ঠিক আছে, এবার আমরা ওই দিকটায় যাই। এরকম করে পুরো রাজ্যের 4-5টা তারা বোরাকে চড়ে ঘুরে ফেললো। এত দ্রুত বোরাক করে যে তার এক ধাপ পায় অনেকটা পথ সামনের দিকে এগিয়ে যায়। সে সমস্ত কিছু দেখতে লাগলো। তারা যখন সমস্ত কিছু দেখতে দেখতে পশ্চিমের একটা জঙ্গলের মাঝখানে এসে থামলো, তখন সে হিজামকে বলল, আচ্ছা হিজাম, আমি এখানে কিছুক্ষণ দাঁড়াবো, নিচে নামা যাবে না? তখন হিজাম বলল, আরে এটা আপনার রাজ্য, আপনি নিচে নামবেন নাকি উপরে উঠবেন সেটা আপনার ব্যাপার, তবে এখানে না নামাটাই ঠিক হবে। এইখান থেকে প্রায় 17 মাইল দক্ষিণে আমাদের সেই শত্রু রাজ্য পড়েছে। এই পাশটাতে পশ্চিমের এই কোণাটাই বেশি পাহারা দেওয়া। সো এখন যদি আমরা নিচে নামি তাহলে প্রথমত হচ্ছে আমাদের যেসব রক্ষীরা আছে তারা দ্রুত সেখানে চলে আসবে। যদিও দেখে আপনাকে চিনবে, তবে আপনি তো গোপন মিশনে এসেছেন, যার কারণে আমি চাচ্ছি না যে আপনি এখানে নামেন, বুঝতে পেরেছেন? আর এখান থেকে শত্রু রাজ্যটা খুবই কাছে, আমি চাই না যে এখানে অবতরণ করতে। আমরা আমাদের রাজ্যের একদম মাঝামাঝি পর্যায়ে গিয়ে একটা সুন্দর জায়গা আছে,
চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। সেখানে লেকের পানি এত স্বচ্ছ, আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন। আপনি ঘুরতে বেরিয়েছেন না? তখন আব্দুল্লাহ হেসে দিল, বলল কি যে, হিজাম তুমি আসলেই একটা বোকা। তারপর হিজাম বলল, আমি বোকামির কি করলাম? আমি তো আপনাকে বললাম যে খুব সুন্দর একটা জায়গা আছে, ঘুরতে বেরিয়েছেন অথচ সুন্দর জায়গায় যাবেন না, তেমনটা কি হয় নাকি? আব্দুল্লাহ তখন বলল, আচ্ছা ঠিক আছে, চলো তোমার সেই লেকের কাছে যাই। ঠিক তখনই আব্দুল্লাহ যখন জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, আব্দুল্লাহ পশ্চিমের দিকে চোখ গেল। তখন সে বুরাককে থামাতে বলল। বুরাক সেখানে থেমে গেল। সে দেখতে পেল পশ্চিমের বর্ডার ঘেঁষে একটা বাহন যাচ্ছে। আব্দুল্লাহর সেই ম্যাগনিফাইং গ্লাসের মতো চোখ দুটো অন হয়ে গেল। আব্দুল্লাহ অনেকটা দূরে দেখতে পাচ্ছে। সে দেখতে পেল দূরের একটা রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের মধ্যে 3জন ব্যক্তি বসে আছে। সেই 3জন ব্যক্তির মধ্যে থেকে একজন ব্যক্তিকে আব্দুল্লাহ খুব ভালোভাবে চেনে এবং অসংখ্য বার দেখেছে। আব্দুল্লাহ হঠাৎ করেই যখন এগুলো দেখছিল, আব্দুল্লাহর চোখের সেই উপরে যে কাটা দাগটা ছিল, সেই কাটা দাগটা থেকে অজস্রভাবে আগুন বের হতে লাগলো। এবং আব্দুল্লাহ দূর থেকে যখন এই জিনিসটা দেখছিল, যে লোকটাকে সে দেখতে পাচ্ছিল, সেই লোকটাকে সে মাদ্রাসায় কয়েকবার দেখেছে। সে যখন মাদ্রাসায় পড়তো তখন ওই লোকটা অনেকবার হুজুরের কাছে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চেয়েছে। সে নাকি হুজুরের কাছে বলেছে যে ও নাকি আমার মামা হয়, কিন্তু হুজুর আমাকে কখনোই মাদ্রাসা থেকে বের হতে দেননি। এবং ওই লোকটাকে সর্বশেষ যেদিন সে চলে আসলো পৃথিবী থেকে, তখন মসজিদের বাইরে ঘোরাফেরা করতে দেখেছে। সাথে সাথেই আব্দুল্লাহর দৈবদৃষ্টি বন্ধ হয়ে গেল, তার কপালে সেই আগুন জ্বলাটাও বন্ধ হয়ে গেল। হিজাম অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। হিজাম বলল কি যে, জাহাপন আপনার কি হলো? আপনার মাথা দিয়ে আগুন বের হচ্ছে কিসের জন্য? আপনি তো একজন মানুষ, আপনি তো মাটি দিয়ে তৈরি, আমরা তো জিন, আগুন দিয়ে তৈরি, আমাদের শরীর থেকে আগুন বের হতে পারে, কিন্তু আপনার কপাল দিয়ে এরকম ভাবে আগুন বের হচ্ছে কিসের জন্য? এটা দেখে হিজাম খানিকটা ভয় পেয়েছে। আব্দুল্লাহ বলল, কি আমার মাথা দিয়ে সত্যি আগুন বের হয়? আমার কয়েকটা দিন ধরে এমন হচ্ছে যে আমি অনেক দূরের জিনিস কাছে দেখতে পাই, একটা ভীষণ আমার চোখের সামনে ভাসে, এটা কিসের জন্য হয়? আব্দুল্লাহ তখন বলল, আমি বুঝতে পারছি না। হিজাম সাথে সাথে বলে উঠল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আব্দুল্লাহ হিজামকে বলল, আচ্ছা এরকম দেখতে একটা লোককে আমি দেখতে পেলাম বহুত দূরে একটা অন্দরমহলে, এই লোকটা কে? হিজাম তখন বলল, এত দূর থেকে আপনি কিভাবে দেখতে পেলেন? এইখান থেকে ওদের অন্দরমহলটা প্রায় 300 ক্রোশ দূরে হবে, কিন্তু আপনি 300 ক্রোশ দূরের জিনিস এত কাছে কিভাবে দেখতে পেলেন? তখন আব্দুল্লাহ বলল, আমি জানি না, মাঝে মধ্যেই আমার এমন হয়। আমি যখন এখানে পা রেখেছি সেদিন থেকেই আমার এখানের কাটা দাগটাতে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়, আর আমার এখান দিয়ে আগুন বের হয়। আমি তো এতদিন নিজের চোখে দেখিনি কিংবা কাউকে দেখাইনি, কিন্তু তুমি বোধহয় প্রথম দেখলে। আর ওই লোকটা কে? তখন হিজাম বলে উঠল, আপনি যাকে দেখেছেন আর যার বর্ণনা দিচ্ছেন, এই হচ্ছে সেই লোক যে কিনা আপনার মাকে হত্যা করেছিল। আব্দুল্লাহর শরীরে খুন চড়ে গেল, কারণ আব্দুল্লাহ এই লোকটাকে অনেকবার দেখেছে, এমনকি কয়েকবার সে স্বপ্নেও দেখেছে। এই লোকটা তার মাকে মেরেছে, তাকে এতিম করেছে। আব্দুল্লাহ বলল কি যে, এখনই গিয়ে ওকে আমি হত্যা করব। তখন হিজাম তাকে থামালো, বলল কি যে, না না জাহাপনা, এমনটা করতে যাবেন না, বর্ডারে রক্ষীরা আছে, আপনাকে বর্ডার পার হতে দিবে না। আর আপনাকে আমি এইভাবে ছেড়েছি সেটা যদি জাহাপনা কোনোভাবে জানতে পারে তাহলে আমার গর্দান নিয়ে নেবে, দয়া করে এমনটা করবেন না। তারপর আব্দুল্লাহ খানিকটা শান্ত হলো, বলল কি যে, আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহকে সেই স্থানে নিয়ে যাওয়া হলো যে স্থানের কথা হিজাম আব্দুল্লাহকে বলেছিল। আব্দুল্লাহ দেখলো কি যে খুব সুন্দর জায়গা, আসলেই খুব সুন্দর জায়গা। আব্দুল্লাহ সেই লেকের পানি দেখতে লাগলো। লেকের পানিটা গাঢ় হলুদ এবং একটা অন্যরকম রং মিশ্রিত আছে। ক্ষণে ক্ষণে লেকের পানির রং চেঞ্জ হয়। এখানের গাছগুলোর রঙও মাঝে মধ্যে চেঞ্জ হয় এবং গাছে টাচ করার সঙ্গে সঙ্গেই সেই গাছের রঙগুলো একদম গাঢ় এবং সবুজভাবে জ্বলতে থাকে। আব্দুল্লাহ এমন অদ্ভুত গাছ এর আগে কখনো দেখেনি, কি চমৎকার! আব্দুল্লাহ জামা কাপড় খুলে লেকের মধ্যে নেমে পড়ল গোসল করতে। সে যখন পানির ভিতরে সাঁতার কাটছিল মনে হচ্ছিল সে একদম স্বর্গে আছে। হিজামের সাথে সাথেই পানির ভিতর নেমে পড়ল। হিজাম এখন মানুষের রূপে আছে। হিজাম তাকে বলল, জাহাপনা, আপনার সঙ্গে এসে এই প্রথমবার এই লেকে গোসল করছি। এই লেকে এর আগে আসতাম ছোটবেলায়, কিন্তু এরপরে আর আসার সুযোগ হয়নি। যখন থেকে আপনাদের মহলের কাজের দায়িত্ব পেয়েছি তখন থেকে কোথাও যাওয়ার সুযোগই হয় না। হিজাম এরকমভাবে বলতে লাগলো এবং তারা বেশ কিছুক্ষণ সেই পুকুরে ডুব দিতে লাগলো। তারপর উঠে তারা আস্তে আস্তে করে মহলের দিকে চলে আসলো। তখন প্রায় ভোর হবার কাতারে। আব্দুল্লাহ সমস্ত শখ কষে নিয়েছে।
সে সমস্ত রাজ্যের ম্যাপটা নিজের মাথায় মুখস্থ করে নিয়েছে, কিন্তু হিজাম তো ভেবেছে সে ঘুরতে গিয়েছে, কিন্তু আসলে তো ব্যাপারটা তা না। আব্দুল্লাহ সমস্ত জিনিস তার আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করছে। সেগুলো কেন করছে? সে যখন এখানে এসেছে আব্দুল্লাহ লক্ষ্য করছে তার মধ্যে জ্ঞান অনেকটা বেড়েছে, তার মধ্যে কিছু দৈব্য শক্তি চলে এসেছে এবং সে চাইলেই অনেক কিছু এখন নিজে নিজে করতে পারে। আব্দুল্লাহর সঙ্গে এটা কি হচ্ছে? আব্দুল্লাহ কি তাহলে এটার জন্যই এতদিন অপেক্ষা করেছিল, এতদিন বড় হয়েছে? সে কি আসলেই কোনো বিশেষ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে, যে ক্ষমতা এতদিন সে জানতো না, কিন্তু এখানে আসার পরেই সেই ক্ষমতা সে ফিরে পেয়েছে? আব্দুল্লাহ বোরাককে আস্তা বলে রেখে আসলো, তারপর চুপি চুপি নিজের ঘরে গিয়ে সায়মার পাশে ঘুমিয়ে পড়ল। আব্দুল্লাহ সমস্ত জিনিস শখ কষে ফেলেছে। তাহলে এই সেই ব্যক্তি যাকে সে এতদিন ধরে দেখে এসেছে, কিন্তু জানতো না যে এই হচ্ছে তার বাবা মার খুনি, যে কিনা তার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। হয়তো তার জীবন ভিন্ন হতে পারত। তার বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই তার মার সঙ্গে এই জিনের এই জগতে আসা হতো, জানা হতো, এবং তার আর সাইমার বিয়েটা হয়তো পারিবারিকভাবে খুব ভালোভাবেই হতে পারত, এবং সাইমার সঙ্গে তার অনেক আগেই পরিচয় হতো। রাত এখনো অনেকটা বাকি। আব্দুল্লাহ চোখ বুঝতেই ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যেই আব্দুল্লাহ স্বপ্ন দেখতে লাগলো কেউ একজন তাকে ডাকছে। আব্দুল্লাহ একটা অদ্ভুত মরুভূমির মতো জায়গায় দাঁড়িয়ে আছে। চারপাশে মরুভূমি হলেও নিচে খুব সুন্দর ঘাস, যে ঘাসের উপর পা দিলে জল করে আলো জ্বলছে। আব্দুল্লাহ সামনের দিকে হেঁটে যাচ্ছে। তার মাথায় একটা টুপি, পরনে সুন্দর একটা পাঞ্জাবি এবং পায়ে তার বাবার কিনে দেওয়া নতুন স্যান্ডেল। সে নিজেকে শিশুরূপে দেখছে এবং সে সামনের দিকে হেঁটে যাচ্ছে, কিন্তু চারপাশে কেউই নেই। হঠাৎ করে আব্দুল্লাহ লক্ষ্য করলো বিরাট এক বট গাছ। বট গাছ নাকি অশ্বত্থ গাছ নাকি অন্য গাছ সেটা ঠিকমতো টের পাওয়া যাচ্ছে না। আব্দুল্লাহ দেখতে পেল গাছের পাতাগুলো চারকোনা। সাধারণত চারকোনা কোনো পাতা আব্দুল্লাহ এর আগে কখনো দেখেনি, এবং গাছের যে রংটা ছিল এরকম রঙও আব্দুল্লাহ তার জীবনে কোনোদিন দেখেনি। খুবই অদ্ভুত দেখতে রং। আব্দুল্লাহ সেই গাছের পানে এগিয়ে গেল। আব্দুল্লাহ তখন ছোট্ট শিশু, নিজেকে শিশুরূপে সে দেখতে পাচ্ছে। সে সামনে এগিয়ে গেল। তারপর সেই গাছের কাছে পৌঁছাতেই গাছের আড়াল থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। সেই মেয়েটা আর কেউ নয়, সেটা হচ্ছে তার মা। সে আব্দুল্লাহর কাছে এগিয়ে আসলো এবং আব্দুল্লাহকে বলল, কেমন আছিস আমার বাচ্চা, ভালো আছিস? আব্দুল্লাহ সামনের দিকে তাকিয়ে চিনতে পারছিল না তার মাকে। সে বলল কি যে, আপনি কি আমার মা? ডানাকাটা পরীর মতো চেহারার সেই মেয়েটা আব্দুল্লাহকে বলল, আমি তোর মা, তুই আমাকে চিনতে পারছিস না? আব্দুল্লাহ তখন কান্না করে দিল, বলল কি যে, মা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছো? আব্দুল্লাহ কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছো? জানো, তোমাকে খুব মনে পড়ে। যখন তুমি ছোটবেলায় আমাকে গল্প শোনাতে, সেই গল্পগুলো আমার খুব মনে পড়ে। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে বলো তো? আমি তো কিছুই করিনি। আমার অনেক ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে ঘুরতে যাব। মাদ্রাসার অনেক ছেলেরা তাদের বাবা মার সঙ্গে ঘুরতে যায়, কিন্তু সেই সময়টা আমি শুধুমাত্র ভাবতাম যে আমার বাবা মা নেই কেন? আপনি কি সত্যিই আমার মা? সেই মেয়েটা তখন বলে উঠল, হ্যাঁ আমার বাচ্চা, আমিই তোমার মা। আমি তোমাকে জন্ম দিয়েছি, হয়তো আমি তোমাকে লালন পালন করতে পারিনি, কিন্তু তুমি আমার হৃদয়ে সবসময় আছো। তুমি সবসময় থাকবে, আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। আব্দুল্লাহ তার মায়ের হাতটা ধরল, বলল কি যে, মা তুমি আবার ফিরে আসো, আমি আবার তোমার কোলে মাথা রেখে শুতে চাই। আমার ছোটবেলার কথা হয়তো খুব একটা মনে নেই, তবে আমার এতটুকু মনে পড়ে যে তুমিই আমার মা। সেই সুন্দর দেখতে অপ্সরার মতো সুন্দর মেয়েটি আব্দুল্লাহকে জড়িয়ে ধরল এবং বলল, আমার বাচ্চা, কখনো ভেঙে পড়বি না। আমি সবসময় তোর সঙ্গে আছি এবং সবসময় তোর ছায়া হয়ে তোর সঙ্গে থাকবো। তখন আব্দুল্লাহ বলল, মা বাবা কোথায়? আমি বাবাকে দেখব। সেই মেয়েটা বলল, বাবা আছে, বাবাকে তোমরা দেখতে পারবে না। এটা শুধুমাত্র জিনেদের পূর্বপুরুষদের ঘর, এখানে কোনো মানুষের অস্তিত্ব তুমি পাবে না। তোমার বাবা আছে, হয়তো জান্নাতে আছে, তবে সমস্ত জিনেদের আত্মা এই গাছটার নিচে বন্দী। আমরা এখানেই মৃত্যুর পরে আসি। আমি তোমাকে এত বছর পরে কেন দেখা দিলাম জানো? যাতে করে তুমি নিজের মধ্যে সাহস সঞ্চয় করতে পারো, তুমি যাতে ভালো থাকো। সাইমা আমার নিজের মেয়ের মতো, তাকে আমি নিজের হাতে বড় করেছি।
সাইমাকে আমি তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্যই আমার ভাইজানকে বলেছিলাম। সাইমাকে তুমি পেয়েছো নিজের করে, কখনো ওর হাত ছেড়ে দিও না, আর কখনোই কাউকে ছাড়বে না যারা কিনা তোমাদের এরকম অবস্থা করেছে, তোমাকে এতিম করেছে। কথা দাও আমাকে। ছোট্ট আব্দুল্লাহ তার মায়ের হাত ধরে বলল কি যে, মা আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে মেরে ফেলবো। আব্দুল্লাহ দেখতে লাগলো তার মা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ সে অদৃশ্য ছায়ার দিকে দৌড়াতে লাগলো, বলল, মা 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 আমাকে ছেড়ে যেও না, আমি তোমার সঙ্গে যেতে চাই মা। হঠাৎ করেই আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। পাশেই সাইমা বসে বলছে, কি হয়েছে আপনার, কি হয়েছে? আপনি কি কিছুকে দেখেছেন? ভয় পেয়েছেন? আব্দুল্লাহ সাথে সাথেই বিছানায় উঠে বসলো। তখন মধ্য দুপুর। সাইমা অনেক আগেই উঠেছে। সাইমা আব্দুল্লাহর হাত জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? কিছু স্বপ্ন দেখেছ? তখন আব্দুল্লাহ বলল, আমার মাকে দেখতে পেলাম, সে আমার স্বপ্নে এসেছিল। সে আমাকে আমার হাত ধরে বলছিল, সবসময় ভালো থাকিস, আমি সবসময় তোর সঙ্গে আছি, কখনো নিজেকে একা ভাববি না। আমি এত বছর পর মাকে দেখতে পেলাম, আমার মা। আমার আবসা আবসা মনে আছে, খুব ছোটবেলায় তাকে দেখেছি। এরপরে তো আমার পালিত মাই আমাকে বড় করেছে, কিন্তু তাকে আমি খুব ছোটবেলায় দেখেছি। আব্দুল্লাহ সাইমাকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, আমার সঙ্গে কেন এমন হলো? আমার মা আমাকে দেখা দিয়েছে, আজকে আমি অনেক খুশি, আমার খুশির কোনো সীমানা নেই। কিন্তু আব্দুল্লাহর মনে একটাই ক্ষোভ রয়েছে, তার শত্রুকে না মেরে সে মরবে না। সে অবশ্যই তার শত্রুকে আগে মারবে, যে তাকে এতিম করেছে, যে তার বাবা মাকে মেরেছে। কিন্তু তার বাবাকে সে দেখতে পায়নি, তার মা কি প্রতিদিনই তার সঙ্গে দেখা করবে? সে জায়গাটার কথা। প্রিয় দর্শক, এই গল্পের বাকি অংশ আমরা পরবর্তী এপিসোডে জানার চেষ্টা করব। পরবর্তী এপিসোডে আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমাদের গল্পকে বেশি বেশি করে সাপোর্ট করুন এবং আপনাদের কাছে গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আরেকটা চ্যানেল দ্য মেগাবক্স প্রাইম, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই ইউটিউবে সার্চ করুন দ্য মেগাবক্স প্রাইম লিখে, আপনারা সেই চ্যানেলটি পেয়ে যাবেন। সেখানে জিনের দুনিয়া সিজন 2 আসতে চলেছে এবং আরও অনেক নতুন নতুন গল্প আপলোড করা হবে, আপনারা সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান। দেখা হবে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দ্য মেগাবক্স এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।